তোমাদেরকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হলো তড়িৎ বিভব। মানে স্থির তড়িৎ যে পড়িয়েছিলাম, স্থির তড়িতের প্রথম দুটো চ্যাপ্টার পড়িয়েছি, এটা থার্ড চ্যাপ্টার তড়িৎ বিভব। অনেক বইয়ে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব দুটো চ্যাপ্টার একসঙ্গেই আছে। তাহলে আজকে আমরা পড়বো, বা আমি যেটা পড়াচ্ছি তোমাদেরকে সেই জিনিসটা কি, তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি আগে আমাকে জানতে হবে। তড়িৎ বিভবটা তাহলে কি? তড়িৎ বিভবের ফার্স্ট আমরা জানবো কি ডেফিনেশন বা সংজ্ঞা। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে আরেকবার যদি আমি জিনিসটা বোঝাই, যে অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে একটা বিন্দুতে আনব, তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেই কার্যটাই কি? ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে প্রথমে আমরা তড়িৎ বিভবের ক্যালকুলেশনটা করে ফেলি। এইটা একটা তড়িৎ ক্ষেত্র, এই বোর্ডটাই হলো তড়িৎ ক্ষেত্র আমার। তাহলে তড়িৎ ক্ষেত্রের ধরো ও বিন্দুতে একটা প্লাস কিউ আধান রাখা আছে তড়িৎ ক্ষেত্রের উপরে। আমাকে ও বিন্দু থেকে আর দূরে পি বিন্দুতে বিভব কত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে একটা তড়িৎ ক্ষেত্রের উপর, তড়িৎ ক্ষেত্রটা কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, এই ও বিন্দু থেকে আর দূরে পি বিন্দুতে তড়িৎ বিভব কত তা আমরা গণনা করব। তাহলে গণনা করার কাজটা কি, যে একটা অসীম থেকে একক ধনাত্মক আধানকে এই পি বিন্দুতে আনতে যে কার্যটা করতে হবে সেই কার্যটাই হচ্ছে আমার তড়িৎ বিভব। তাহলে দেখো, যে কোনো সময় আমি ধরি এখান থেকে আধানটা আমি অসীম থেকে কোথায় আনতেছি? এই পি বিন্দুতে। যে কোনো সময় সেটা ছিল ধরো কিউ বিন্দুতে। এই ও বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব কত? এক্স। তাহলে ইনফাইনাইট থেকে আমি কোথায় আনতেছি? পি বিন্দুতে। কাকে? একটা একক ধনাত্মক আধানকে ইনফাইনাইট থেকে পি বিন্দুতে আনবো। ওই পথের যে কোনো জায়গায় একটা বিন্দু ধরলাম কিউ, যেটা ও বিন্দু থেকে কত দূরে? পি বিন্দু থেকে নয়, ও বিন্দু থেকে কত দূরে আছে? এক্স দূরে। তাহলে যখন আধানটা কিউ বিন্দুতে আছে, তাহলে ইনফাইনাইট থেকে এইখানে আছে একক আধান কিউ বিন্দুতে। তাহলে কিউ বিন্দুতে যখন একক আধান আছে, তখন এই প্লাস কিউ বিন্দুর জন্য কত ওর উপরে বল হয় সেটা ক্যালকুলেশন করি। তাহলে বলটা কত হবে? বল এফ সমান কি হবে? কিউ ইন্টু 1/x²। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে হলে কি হবে? কিউ ইন্টু 1/4πε0k x²। এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে হলো এটা, এসআই পদ্ধতিতে নিচে একটা 4πε0k থাকবে। তাহলে এইটা হলো কিউ বিন্দুতে যখন একক আধানটা আছে তখন তার উপরে বল কত? এটা কোথায়? কিউ বিন্দুতে এক্স দূরে, কিউ বিন্দুতে +1 আধানের উপর কিউ আধানের বল। এক্স দূরে কিউ বিন্দুতে যখন +1 আধান আছে তার উপর এই কিউ আধানের বল কত? এফ ইন্টু কিউ ইন্টু 1/x²। তাহলে এখন যদি এইটা একটু সরণ ঘটাচ্ছি, কত সরণ? dx সরণ। তাহলে +1 আধানের
ডিএক্স সরণের জন্য কার্য ডিডব্লিউ এফ ডিএক্স। এইবার এই বলটা কোন দিকে কাজ করছিল? নিশ্চয়ই বাইরের দিকে। এই বলটা তার ধনাত্মক আধান বিকর্ষণ করবে, বাইরের দিকে বল কাজ করছিল। তাহলে এই কার্যটা বলের বিরুদ্ধে না বলের অভিমুখে হচ্ছে? বলের বিরুদ্ধে কার্য, তার মানে একটা নেগেটিভ সাইন, বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। তাহলে কিউ এক্স স্কোয়ার ডিএক্স আমি সিজিএসে করতেছি, এসআইতে করতেছি না, সিজিএসে। আর এসআইতে করলে ডিডব্লিউ ইকুয়াল টু কী হবে? কিউ 4 পাই এপসাইলন 0 এক্স স্কোয়ার ডিএক্স হয়ে যাবে। তাহলে +1 আধানটার যদি আবার ডিএক্স ক্ষুদ্র সরণ ঘটায় তাহলে কার্য কত? এটা তাহলে নেগেটিভ সাইন একটা বসিয়ে দিলাম। তাহলে অসীম থেকে পি বিন্দুতে আনতে, অসীম থেকে বা ইনফাইনাইট থেকে আর দূরে পি বিন্দুতে +1 আধান আনতে কার্য ডব্লিউ সমান কি হবে? এই কার্যটা তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে, মোট কার্য এইটুকু ক্ষুদ্র সরণের জন্য কার্য হয় এত, তাহলে মোট সরণ কত হচ্ছে? ইনফাইনাইট থেকে পি বিন্দু। তাহলে মোট কার্যটা আমরা বের করাবো কিউ এক্স স্কোয়ার ডিএক্স। কোথা থেকে আসতেছি? ইনফাইনাইট থেকে পি বিন্দু। ইনফাইনাইট আর পি বিন্দুর ডিস্টেন্স কত? আর তাহলে এখান থেকে যে আমরা ক্যালকুলেশন করি, মাইনাস কিউ বাইরে বেরিয়ে যাচ্ছে, 1/x স্কোয়ারের ইন্টিগ্রেশন, তার মানে উপরে উঠলে x⁻² তার ইন্টিগ্রেশন। এইখানে যে আমি ভেঙে দিই আর এক লাইন, ইনফিনিটিভ টু আর, যেহেতু তোমরা ইন্টিগ্রেশনটা ঠিকঠাক জানো নি তার জন্য এইভাবে ভেঙে দিলাম। তাহলে x⁻n এর ইন্টিগ্রেশন, x⁻n এর ইন্টিগ্রেশন কি হয়? xn+1/n+1। লিমিট কত? ইনফাইনাইট টু আর। তাহলে ডব্লিউ ইকুয়াল টু, এটা কি হচ্ছে? -1/x ইনফাইনাইট টু আর, মাইনাসে মাইনাসে প্লাস কিউ, ফার্স্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 1/∞ কত? 0। তাহলে কিউ/আর। তাহলে আমি ডেফিনেশনে কি বলেছি? অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্যটা করতে হচ্ছে সেই কার্যটাকে আমি কি বলি? বিভব। তাহলে বিভব বা ভি ইকুয়াল টু কি? ডব্লিউ সমান কিউ/আর। সিজিএস পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? q/4πε0kr। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। এপসাইলন 0টা কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, আর কেটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক। কারণ অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে কার্যটা করতে হচ্ছে তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে এই বিভবটা কোথা করে? আধান থেকে আর দূরত্বে পি বিন্দুর বিভব। আমার এই যে ছবিটা অনুযায়ী এটা আর দূরত্বে যে পি বিন্দুটা ছিল ও বিন্দু থেকে আগের ছবি অনুযায়ী সেটা হচ্ছে সেই বিন্দুর বিভব। তাহলে বিভবটা একটা তড়িৎ ক্ষেত্রের উপর যে কোনো একটা বিন্দুতে আমি বিভব পাবো। সেটা যদি r1 দূরত্ব হয় আমি লিখবো r1 দূরত্ব। এইটা যদি -q আধান হতো তাহলে কি হতো এইটা আমি এখন দেখাচ্ছি। যদি -q আধান হতো, দেখো এইটা যদি -q আধান হতো তাহলে ছবিটা
এইটা আমি বলছি আর, এইটা বলছি এক্স, এটা কিউ বিন্দু, এটা পি বিন্দু, এটা ও বিন্দু, এখানে বললাম মাইনাস কিউ আধান। এটা একটু লক্ষ্য করো, যদি মাইনাস কিউ আধান হতো তাহলে একক ধনাত্মক আধানকে কি করতো? আকর্ষণ করতো, এ হতো এই দিকে, ভিতর দিকে। তাহলে কার্যটা আমি তখন কি করতি? বলের অভিমুখে কার্য করতি। বলের অভিমুখে কার্য মানে কি? dw ইকুয়াল টু এফ ডিএক্স হতো, মাইনাস এফ ডিএক্স হতো না? তার মানে মোট কার্যটা কি হতো? মাইনাস কিউ বাই আর হতো। এটা মাইনাস করছিলাম বলে কার্যটা হয়েছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে, দেখো এইখানে এই মাইনাসে প্লাস হয়ে গিয়ে প্লাস কিউ বাই আর। যদি মাইনাস কিউ আধান হতো তাহলে কার্যটা হতো বলের অভিমুখে, তখন ধনাত্মক কার্য, তখন কার্যটা কি হতো? মাইনাস কিউ বাই আর, কারণ এই ভিতরের মাইনাসটা যেত এই মাইনাসটা। তার মানে প্লাস আধান হলে প্লাস কিউ বাই আর, মাইনাস আধান হলে মাইনাস কিউ বাই আর বিভব, কোথায়? আর দূরত্বে। তার মানে বিভব একটা কি রাশি হলো? বিভব একটা অবশ্যই স্কেলার রাশি। বিভব একটা হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এর নির্দিষ্ট কোনো অভিমুখ নেই। তাহলে প্লাস কিউ আধানের জন্য বিভব ভি সমান হবে কিউ বাই আর অর কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর এসআই। এটা সিজিএস, এটা এসআই। মাইনাস কিউর জন্য তাহলে বিভব কি হবে? মাইনাস কিউ বাই আর বা মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর। এই হলো আমার বিভবের রাশিমালা। তাহলে কার্যের সঙ্গে বিভবের সম্পর্ক কি? কার্য ও বিভবের সম্পর্ক, একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে আনতে কার্যটা কত হয়েছিল? কিউ ইন্টু 4 পাই এপসাইলন 0 কে আর। এসআই পদ্ধতিতে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপর আনতে আর দূরত্বে কার্য কত হয়েছিল? এটা যদি একক ধনাত্মক আধানকে না এনে আমি কিউ আধানকে আনতাম, যদি আমি একক ধনাত্মক আধানকে আনছিলাম বলে বল হয়েছিল কিউ ইন্টু 1, যদি কিউ আধানকে আনতাম একক ধনাত্মক আধানকে না এনে, তাহলে কিউ ইন্টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কয়ার বল হতো। তাহলে কার্য কি হতো? 1 না হয়ে আরেকটা কিউ গুণ হতো। এইটা কি? বিভব। এইটা কি? আর বিন্দুতে বিভব, আর তার সঙ্গে এটা একক আধান হয়েছিল বলে 1 হয়েছিল, এখন হলো কিউ। তাহলে আমি বলতে পারবো কিউ ইন্টু ভি। তার মানে কার্য সমান আধান ইন্টু বিভব। যদি কিউ 1 হয় তাহলে কার্যটা বিভব, আর যদি কিউর মান কিউ হয় তাহলে কার্যটা কিউ ইন্টু ভি। যদি আধানটা মাইনাস কিউ হয় তাহলে কার্য সমান মাইনাস কিউ ইন্টু ভি। এই হলো কার্য এবং বিভবের সম্পর্ক। তাহলে এখান থেকে আমি বিভবের কিছু একক বলি। বিভবের একক, প্রথমে সিজিএস একক, তারপর এসআই একক। সিজিএস একক কি হবে? সিজিএস একক এটা কি? আর আর এটা ইএসইউ। তাহলে বলতে পারবো আর্ক পার ইএসইউ বিভবের একক। কারণ ভি সমান কি হচ্ছে এখান থেকে? ডব্লিউ বাই কিউ। এসআই একক কি হবে? জুল পার কুলম বা জুল কুলম ইনভার্স। এইটাকে আবার আমরা বলতে পারি কি বলি? ভোল্ট। ভি দিয়ে প্রকাশ করা হয়, ভোল্ট। একে অনেক সময় এই জন্য বলা হয় স্ট্যাট ভোল্ট, ভি ফর ভোল্ট। এদের মধ্যে রিলেশন কি?
1 ভোল্ট, দেখো 1 ভোল্ট মানে কি 1 জুল বাই 1 কুলম্ব, মানে স্ট্যাট ভোল্টের ডেফিনেশন কি হবে, যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের উপরে কোনো বিন্দুতে আনতে যদি 1 আগ কার্য করতে হয় তবে তার বিভবকে বলা হবে 1 স্ট্যাট ভোল্ট। আর 1 কুলম্ব তড়িৎ আধানকে, এটা কি 1 ইএসইউ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের উপর যে কোনো বিন্দুতে আনতে যদি 1 আর কার্য করতে হয় তবে ওই বিন্দুর বিভবকে বলা হবে 1 স্ট্যাট ভোল্ট। আর 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তখন তাকে বলা হবে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান 1 জুল বাই 1 কুলম্ব, 10⁻7 আর এটা 3 × 10⁹ ইএসইউ, তার মানে 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট বা 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। এই রিলেশনটা খুব গুরুত্বপূর্ণ রিলেশন হবে, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। তাহলে বোঝা গেল যে ভোল্টের ডেফিনেশন, স্ট্যাট ভোল্টের ডেফিনেশন, যে 1 ইএসইউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 আগ কার্য করতে হয়, কোথা থেকে, অসীম থেকে, তাহলে বলবো তাকে 1 স্ট্যাট ভোল্ট। 1 কুলম্ব তড়িৎ আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তাকে বলা হবে 1 ভোল্ট। এর ডাইমেনশন কি হবে, মাত্রা, মাত্রা কি হবে, তাহলে বিভবের মাত্রা কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। কার্যের মাত্রা কি mL² T⁻², আধানের মাত্রা কি IT, তাহলে মাত্রা হলো mL² T⁻³ I ইনভার্স। এটি হলো বিভবের মাত্রা। নেক্সট আসছি আমি বিভব পার্থক্য। বিভব পার্থক্য, বিভব পার্থক্যটা কি, যে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে কার্য করতে হবে তাকে বলা হবে বিভব পার্থক্য। বিভব ছিল অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয়েছিল, এখানে বলবে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে কার্য করতে হবে তাকে বলা হবে বিভব পার্থক্য। বিভব পার্থক্যে সিজিএস একক, এসআই একক যা বিভবের একই, শুধু বিভব পার্থক্য ভি সমান কি হবে, VA - VB, মানে এ বিন্দুর বিভব অসীম থেকে একটা ধনাত্মক আধান এ বিন্দুতে আনতে যে কার্য করতে হয়েছে আর বি বিন্দুতে আনতে যে কার্য করতে হয়েছে তাদের পার্থক্যটাই হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কার্য করতে হচ্ছে সেটাই হচ্ছে কি আমার বিভব পার্থক্য। আচ্ছা, একটা জিনিস দেখো তো, যে আমার একটা তড়িৎ ক্ষেত্রের উপরে ধরো কিউ আধান আছে, একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এর ও বিন্দুতে কিউ আধান আছে, তাহলে আর দূরে বিভব কত হচ্ছে, বিভব হচ্ছে কি আর দূরে বিভব কত হচ্ছে Q/CGS এ করলে আর সিজিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে Q/4πε0kr এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে। আর দূরে একটা পি বিন্দুতে বিভব কত এটা, তাহলে এইখানে যদি আমি একটা Q1 আধান বলি তাহলে বিভব কত Q1/4πε0kr, তাহলে Q1 আধানের জন্য পি বিন্দুতে বিভব কত Q1/4πε0kr। তাহলে
এইখানে যদি একটা Q2 আধান স্থাপন করি তাহলে একটা তড়িৎ সংস্থা গঠিত হবে। তাহলে Q2 আধানকে, একক আধানকে স্থাপন করলে যে কার্য হয় তাকে বলছি বিভব। ভালো করে জিনিসটা শোনো, যে তড়িৎ ক্ষেত্রের উপর যে কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে স্থাপন করতে গেলে যে কার্য করতে হয় তাকে বলছি বিভব। এখন যদি একটা Q2 আধানকে স্থাপন করতে যাই তাহলে একটা কার্য করতে হবে। একক ধনাত্মক আধানকে স্থাপন করতে গেলে যে কার্যটা করছি তাকে বলছি বিভব। এখন Q2 আধানকে যদি স্থাপন করতে যাই অসীম থেকে তাহলে একটা কার্য করতে হবে। সেই কার্যটা কি হিসাবে জমা থাকবে? অবশ্যই স্থিতি শক্তি হিসাবে, এবং সেই স্থিতি শক্তিটার নাম হবে তড়িৎ স্থিতি শক্তি। তাহলে আমি বলতে পারবো অসীম থেকে একটি আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে গেলে যে কার্য করতে হয় সেই কার্যটাই হলো তড়িৎ স্থিতি শক্তি। অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে যে কার্য করতে হয় তাকে বলছি তড়িৎ বিভব। আর অসীম থেকে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে গেলে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটাকেই বলা হচ্ছে তড়িৎ স্থিতি শক্তি। তাহলে যে কার্যটা হবে এই কার্যটা কত? বিভব ইন্টু আধান হয় Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 কে আর। এসআই পদ্ধতিতে হবে তো। একক ধনাত্মক আধানকে স্থাপন করতে গেলে এটা, তাহলে Q2 আধানকে স্থাপন করতে গেলে এটা। অসীম থেকে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে গেলে যে কার্য হচ্ছে সেই কার্যটা কি? তড়িৎ স্থিতি শক্তি। তাহলে এখানে তড়িৎ, এই কার্যটা কি হয়ে যাবে? তড়িৎ স্থিতি শক্তি। তাহলে তড়িৎ স্থিতি শক্তি U সমান Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0 কে আর, বা Q1 Q2 বাই আর, বা কে আর যদি আমার বায়ু মাধ্যম না হয় অন্য মাধ্যম হয় তাহলে বলতে পারবো কে আর। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যম হলে আর, এপসাইলন 0 বায়ু মাধ্যম হলে, নাহলে এপসাইলন 0 কে আর। জিনিসটা বোঝা গেল যে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে গেলে যে কার্য করতে হবে অবশ্যই কোথা থেকে? অসীম থেকে। অসীম থেকে একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের উপরে স্থাপন করতে গেলে যে কার্য করতে হচ্ছে সেই কার্যটাই হচ্ছে ওই সংস্থাটা, তড়িৎ স্থিতি সংস্থাটার একটা তড়িৎ স্থিতি শক্তি। যে একটা অসীম থেকে যখন একটা আধানকে তড়িৎ ক্ষেত্রের উপর একটা স্থাপন করব সেটা একটা তড়িৎ সংস্থা তৈরি করবে, এবং ওই সংস্থার তড়িৎ স্থিতি শক্তি কত? এটা মানে তড়িৎ স্থিতি শক্তিটা কার? এই সংস্থাটা। এই যে Q1 Q2 আধান মিলে যেটা সংস্থা তৈরি হলো একটা তড়িৎ ক্ষেত্রের উপরে, তাদের তড়িৎ স্থিতি শক্তি হচ্ছে এটা। যদি Q2টা মাইনাস আধান হয় তাহলে Q2 মাইনাস হবে, তাহলে মাইনাস Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0। যদি Q1টা মাইনাস হয় তাও মাইনাস হবে, যদি Q1 মাইনাস Q2 মাইনাস বোথ মাইনাস হয় তাহলে হবে প্লাস, কারণ তো নরমাল স্কেলার রাশি। এই হচ্ছে আমার তড়িৎ বিভব এবং তড়িৎ স্থিতি শক্তি। তড়িৎ স্থিতি শক্তির নরমাল ইউনিট যেমন 8 জুল হয় তেমনই হবে। নেক্সট যেটাই আমি আসছি তা কিছু তড়িৎ বিভব। নেক্সট যেটাই আসছে সেটা হচ্ছে তড়িৎ বিভব আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সম্পর্ক। একটা তড়িৎ ক্ষেত্রের উপরে কিউ আধান স্থাপন করলে আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় বলতো? কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কয়ার। আর দূরে বিভব কি হয়? কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর। তাহলে তড়িৎ আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কয়ার, আর ভি হয় কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর।
এখন আমি এটাকে ডেরিভেটিভ করি, এটা শুধুমাত্র আর এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে ডিভি ডিআরও লিখতে পারি, ডেল ভি ডেল আরও লিখতে পারি। তাহলে ডেল বাই ডেল আর কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর, ডিভি ডিআরও লিখতে পারো আর ডেল ভি ডেল আরও লিখতে পারো। তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে, দেখো এটা মাইনাস উপরে উঠলে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি হবে, ভিতরটা ডেরিভেটিভ করতেছি -1 আর টু দি পাওয়ার -1 -1, তাহলে মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 কে আর স্কোয়ার, এইটা মানে কি ই। তাহলে ই সমান কি হবে, মাইনাস ডেল ভি ডেল আর। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, তার তিনটে কম্পোনেন্ট থাকতে পারে। তাহলে ই সমান কি হবে, ই সমান অরিজিনাল হয় ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ, তিন দিকে তিনটে কম্পোনেন্ট থাকতে হবে। তার মানে ই এক্স মানে কি, ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ, মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে ক্যাপ। এই হলো আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে রিলেশন। এইটা আমার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক, বা এটাও আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যেও আমি সম্পর্ক বলতে পারি। এটা কি থাকে, এইটা যে অনেক সময় ম্যাথ থাকে, ভি একটা ফাংশন দিয়ে দিবে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে, দিয়ে তোমাকে বলবে একটা বিন্দু দিয়ে দিবে, ধরো 3 - 2 এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে তোমাকে এক্স এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করতে হবে, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, জেড এর সাপেক্ষে তিনটে কম্পোনেন্ট করে ই বের করাতে হবে, দিয়ে যেটা পাবো তাতে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসিয়ে টোটাল ইটা ক্যালকুলেশন করতে হবে। যখন আমরা ম্যাথ হবে এটা ডিটেলসে আরও দেখাবো, জাস্ট এটা থিওরি বললাম, এইভাবে আমার সম্পর্কটা হতে পারে। নেক্সট যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে সমবিভব তল। সমবিভব তল শব্দটা শুনেই বুঝতে পারছি যে সমবিভব তল, যে তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান তাকে সমবিভব তল। তাহলে এই তলের প্রথম বৈশিষ্ট্য কি হবে, যে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, ফার্স্ট বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য কি, এই তলের উপর আধান সরণের জন্য কোনো কার্য করতে হয় না। কার্য সমান কি হয়, আধান ইন্টু বিভব পার্থক্য। দেখো যেহেতু ভি এ সমান ভিবি, তাহলে কার্য সমান 0। তাহলে সমবিভব তলের উপর কোনো বিন্দু আধানের সরণের জন্য কার্য করতে হয় না। আগে আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আধান সরণের জন্য যে কার্য করতে হয় তাকে বলছি বিভব। এখন বলবো সমবিভব তলে আধান আমি যাই সরাই না কেন কার্যের মান 0, কারণ বিভব পার্থক্য 0। 3 নম্বর, সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ লম্বভাবে থাকে। সমবিভব তলের সহিত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ লম্ব। সমবিভব তলের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ লম্ব কি, এটা একটা সমবিভব তলের, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমি মনে করলাম লম্ব নয়, থিটা কোণে আছে, ঠিক আছে।
কার্য সমান কি হয়, বল ইন্টু সরণ, মানে এফ ডট এস। এফ সমান কি হয়, কিউই ডট এস। তাহলে কিউ ই এস কস থিটা। এসটা কোনটা, এ থেকে বি বিন্দুর সরণটা হচ্ছে এস, এ থেকে বি বিন্দুর সরণ ভেক্টর এস। তাহলে কিউ ই এস কস থিটা। কিন্তু সমবিভব তলের উপরে কার্য কত, 0। তাহলে বলতে পারবো কিউ ই এস সমবিভব তলের উপরে কার্য কত, 0। তাহলে কিউ ইজ কস থিটা, এটা ইকুয়াল টু 0। কিউ তো নট ইকুয়াল টু 0, ই তো নট ইকুয়াল টু 0, এস তো নট ইকুয়াল টু 0, দ্যাট ইজ কস থিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমরা যে এইভাবে থিটা অ্যাঙ্গেল আঁকছি এটা ঠিক নয়, এটা এইটা কেমন, সমবিভব তলের উপরে লম্ব হবে। তাহলে সমবিভব তলের সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সব সময় লম্ব, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের সঙ্গে লম্বভাবে ছেদ করে। তাহলে এইখান থেকে একটা ফোর্থ স্টেটমেন্টে আমি আসতে পারি, এটার পরিপূরক স্টেটমেন্ট, বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। বলরেখা মানে তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। কি করে বলতে পারছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখেই কিন্তু তড়িৎ বলরেখা কাজ করে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর কিছুই নয়, আমরা আগে চ্যাপ্টারে জেনেছি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হলো একটা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। তড়িৎ বলরেখা যেদিকে যায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই দিকে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে ক্রিয়াশীল সেদিকেই তড়িৎ বলরেখাগুলি ক্রিয়াশীল। তাই তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। মানে জাস্ট যদি এইটা লিখতে বলে পরীক্ষায় কোশ্চেন থাকে, হয় এটা বা এটা প্রমাণ করো, এখানে এলে এটা কি যে এর থেকে আমরা প্রমাণ করতে পারি সমবিভব তল তড়িৎ ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল। আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেদিকে ক্রিয়াশীল তড়িৎ বলরেখাগুলোর অভিমুখ সেই দিক বরাবর, অর্থাৎ তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে। 5 নম্বর স্টেটমেন্ট যেটা আছে সেটা হলো 5 নম্বর স্টেটমেন্টটা যে দুটো সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। কারণ কি, দুটি সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করত তাহলে ওই বিন্দুতে কি হতো, দুটো বিভবের মান পাওয়া যেত। দুটো সমবিভব, প্রত্যেক সমবিভব তলের প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান ধ্রুবক। তাহলে দাদা দুটো সমবিভব তল এরকম পরস্পরকে ছেদ করলো। এই যে সমবিভব তলটা এর একটা বিভব স্থির, আবার এই সমবিভব তলটার একটা বিন্দু স্থির, তাহলে এটা যদি ছেদ করে এরকম জায়গায়, তাহলে দুটো সমবিভব তলের জন্য দুটো বিভব পাওয়া যাবে, কিন্তু একই বিন্দুর বিভব কখনো ভিন্ন হওয়া সম্ভব নয়, যেটা বাস্তবভাবে অসম্ভব। তাহলে দুটো সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। এই মেন পোর্শন তোমাদের যেগুলো তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভবের বেসিক জিনিসটা আমি বললাম আজকে, যে তড়িৎ বিভব কি, সমবিভব তল কি, তড়িৎ বিভবের রাশি কি, তড়িৎ বিভব কার্যের সঙ্গে সম্পর্ক কি, তড়িৎ স্থিতিশক্তি কি, বা আর কি বললাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে, এটা বেসিক থিওরি। এরপরে কি করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যেমন কিছু অ্যাপ্লিকেশন করেছিলাম, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, তার তড়িৎ বিভব ক্যালকুলেশন, বিশেষ করে দ্বিমেরুর ক্ষেত্রে
অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, লম্ব সমাধিখণ্ডক বরাবর বা যে কোনো বিন্দুতে, এখানেও একই রকমভাবে আমরা ওই বিভিন্ন বিন্দুতে দ্বিমেরুর ক্ষেত্রে বিভব গণনা করব, বা বর্গক্ষেত্রের বিভিন্ন বিন্দুতে বিভব কি হয় তার নেক্সট ক্লাসে আমরা গণনা করব।